মায়ের সম্মান বাঁচাতেই এবার কুসুমের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি কাঁদো কাঁদো অবস্থায় যখন কিনা মাথা নত করে কুসুমের আত্মীয় স্বজন সকলের কাছে নতি স্বীকার করে যখন কিনা হাত জোর করে ক্ষমা চাইতে নেয়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ ওর মাকে বাধা দিয়ে বলতে থাকে যে না মা, না, আয়ুষ বেঁচে থাকতে কোনো মতে ইন্দ্রাণী গাঙ্গুলি যে কিনা চিরকাল সকলকে মাথা উঁচু করে বাঁচার আর স্বপ্ন দেখিয়েছে, যে কিনা সবসময় সকলকে মাথা উঁচু করে সব কথা মানার জন্য হুকুম করেছে, সেই ব্যক্তি কোনোদিনও কারো কাছে নতি স্বীকার করবে না এবং মাথা নত করবে না। তুমি তো কোনো রকম কোনো অন্যায় করনি, তাহলে তুমি কেন নতি স্বীকার করবে? কেন এবার তুমি সকলের কাছে ক্ষমা চাইবে? যদি কেউ দোষ করে থাকে সেটা রাতুল করেছে এবং এর জন্য রাতুলকে শাস্তি পেতে হবে, ওকে জবাবদিহি করতে হবে, নাকি তুমি করবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুমের এই সর্বনাশের জন্য তো সম্পূর্ণরূপে আয়ুষ আমিই দায়ী। এবার আমি এই দায়টা কী করে এড়িয়ে যেতে পারি বলো তো আয়ুষ? এবং এর জন্য তো ভরপাই আমাকেই করতে হবে, সেটা আমার জীবন দিয়ে হলেও তো আমাকে করতে হবে, তাই না? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে না দেবীমা, না, এর মাঝখানে আপনার কোথাও কোনো রকম কোনো দোষ ছিল না, আপনি কেন নিজেকে দোষারোপ করছেন বলুন তো? কেন আপনি নিজেকে অপরাধ ভাবছেন বলুন তো? আমার আত্মীয় স্বজন কে কী বললো তাতে আপনার তো কোনো কিছু যায় আসার কথা না, এবং আমাকে লোকে লগ্নভ্রষ্টা করবে, এতে আমি অপমানের শিকার হবো, তাহলে তাদের কি যায় আসে বলুন তো? আমি তো আপনাকে কোনোভাবে দোষারোপ করছি না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে আমার মায়ের এই চোখের জল থেকে শুরু করে আমার মায়ের এই সকলের কাছে ক্ষমা চাওয়া, সেটা কোনোভাবে আমি বরদাস্ত করবো না। ঠিক আছে, আপনাদের সকলের শর্ত মেনে নিয়ে আমি কুসুমকে আজকে আমার স্ত্রী হিসেবে আমি ওকে স্বীকৃতি দেবো এবং ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে এই ছাদনা তলেই বিয়ে সম্পন্ন হবে এবং কুসুমের কপালে লাগা আমার মায়ের কারণে লগ্নভ্রষ্টার দায়ও আমি এবার সরাবো কুসুমের কপাল থেকে। ঠিক সেই মুহূর্তে কুসুমকে নিয়ে যখন কিনা মণ্ডপে চলে যায় আয়ুষ, এবং ঈশান তখন বলতে থাকে যে ভাই, তো ঝোঁকের বসে এমন কোনো সিদ্ধান্ত নিস না যার জন্য কিনা তোকে গোটা জীবন আফসোস করতে হতে পারে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ, তুমি আমার মান সম্মান রক্ষার খাতিরে এত বড় একটা বলিদান দেবে? ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে আয়ুষ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বলতো যেই মেয়ে কিনা আমাদের বাড়ি কাজ করারও যোগ্য ছিল না, তাকে দিদি যোগ্য করে তুলেছে, সেই মেয়েকে কিনা তুই তোর স্ত্রী করে গাঙ্গুলি মানে বড় বউয়ের তুই মর্যাদা দিবি? তোর একবার ভেবে দেখেছিস যে এতে করে লোকে কী কী আমাদেরকে নিয়ে নিন্দে করবে এবং লোকে আমাদের দিকে ছি করবে, থুতু ফেলবে? এইসব কিছু দেখেও তুই এরকম একটা সিদ্ধান্তে অটল থাকবি? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে পুরোহিত মশাই আপনি বিয়ে শুরু করুন, ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কুসুমের এর সঙ্গে শুভদৃষ্টি সম্পন্ন করে, তার পর মুহূর্তে আয়ুষ কুসুমকে বলতে থাকে যে দেখো কুসুম, তোমার সঙ্গে আবার বিয়ে হচ্ছে সেটা ভালো কথা, কিন্তু এই অগ্নিকে সাক্ষী করে আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমাদের বিয়েটা শুধুমাত্র হবে একটা সমঝোতার বিয়ে, এছাড়া কোনো কিছুই না। আমাদের এই বিয়েটা কোনো মতেই আচার পাচার স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্কের মতন হবে না, সেটা কোনোদিনও না, এবং ভবিষ্যতে কোনোদিনও তুমি আমাকে স্বামী হিসেবে পাবে না, এবং আমি কোনোদিনও তোমাকে আমার স্ত্রী হিসেবে আমি তোমাকে স্বীকৃতি দিতে পারবো না। এতটুকু যদি তুমি শর্তে রাজি থাকো তাহলে আমি তোমাকে এই মুহূর্তে এই আসরে বিয়ে করতে রাজি আছি। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে মারে আর পিছপা না হয়ে ছোটো সাহেব যে সকল শর্তগুলো তোকে দিচ্ছে সেটা মেনে নিয়ে হলো তুই এই বিয়ের আসরে বসে যাই, বিয়েটা সম্পন্ন কর, নয়তো বা তুই লগ্নভ্রষ্ট হয়ে রয়ে যাবি। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।